সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এইচএসসি আইসিটি ব্যাচ 2022 তে তোমাদের সবাইকে স্বাগতম। গতকালকের ক্লাসটা আমরা সরাসরি বোর্ডে করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমার ক্যামেরাতে যে ছবিগুলো দেখা গিয়েছে সেগুলোতে সব রোটেট করা, সেই ভিডিওটা দিতে পারিনি। তাই গতকালকে যে ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করেছিলাম সেই বিষয়গুলোকে আবার নতুনভাবে রেকর্ডেড ভিডিও তৈরি করে তোমাদের কাছে প্রোভাইড করছি, যাতে পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের বুঝতে সমস্যা না হয়। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা প্রথম যেটা আলোচনা করব সেটা হচ্ছে প্রোগ্রাম উন্নয়নের ধাপ। প্রোগ্রাম উন্নয়নের ধাপ সমূহ, অর্থাৎ আমরা যদি একটা প্রোগ্রাম তৈরি করতে চাই সেই ক্ষেত্রে আমাদের কোন কোন পদ্ধতি বা কোন কোন ধাপ অনুসরণ করতে হবে সেই বিষয়গুলোকেই বলা হচ্ছে প্রোগ্রাম উন্নয়নের ধাপ সমূহ। একটা প্রোগ্রাম উন্নয়ন করতে গেলে মোটামুটি 7টি ধাপ অনুসরণ করতে হয়। যেমন তোমরা যদি বাসায় চা বানাতে চাও তাহলে কি করতে হবে? সর্বপ্রথম তোমাদের চায়ের পাতিল নিতে হবে, তারপরে চুলা ধরাতে হবে, পরিমাণ মতো পানি নিতে হবে, পানিটাকে ফুটাতে হবে, পানিটা ফুটানোর পরে তার মধ্যে পরিমাণ মতো চিনি বা অন্যান্য যা যা দরকার সেটা দিয়ে দিতে হবে। তারপরে তার মধ্যে চা পাতি দিতে হবে। চা পাতা দেওয়ার পরে সেটা হয়ে গেলে তোমার সেটা তুলে ছাঁকনি দিয়ে সেকে পরিবেশন করতে হবে। তাহলে এই যে প্রোগ্রাম, একটা কাজ করতে গেলে তোমার ধাপে ধাপে একটা কাজের পরে আরেকটা কাজ করতে হচ্ছে, ঠিক সেম ভাবে একটা প্রোগ্রাম রচনা করার জন্য বা একটা সফটওয়্যার তৈরি করার জন্য আমাদেরকে ধাপে ধাপে কিছু কাজ করতে হয়। সেই কাজগুলোকেই বলা হচ্ছে মূলত প্রোগ্রাম উন্নয়নের ধাপ। তো প্রোগ্রাম উন্নয়নের প্রথম ধাপে যেটা রয়েছে, প্রোগ্রাম উন্নয়নের প্রথম ধাপে রয়েছে সমস্যা নির্দিষ্টকরণ। অর্থাৎ আমরা কোন বিষয়টা নিয়ে প্রোগ্রাম রচনা করতে সেই বিষয়টা সর্বপ্রথম ঠিক করতে হবে। এরপরে হচ্ছে সমস্যা বিশ্লেষণ। অর্থাৎ যে বিষয়টা নিয়ে আমরা কাজ করব সেই বিষয়টার খুঁটিনাটি বিশ্লেষণ করে দেখতে হবে। পরিকল্পনা গ্রহণ, অর্থাৎ এই ধাপে এসে আমাদের কি করতে হবে? কোন বিষয় নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি আর সেই বিষয়টাকে বিশ্লেষণ করার পরে আমরা কিভাবে এই কাজটা সম্পাদন করব সেই পরিকল্পনাটা এখানে গ্রহণ করতে হয়। পরিকল্পনা গ্রহণ করার পরে আমাদের কাজ হচ্ছে প্রোগ্রাম উন্নয়ন করা, অর্থাৎ প্রোগ্রাম তৈরি করা অথবা কোডিং করা। অর্থাৎ আমরা জানি HTML এ আমরা কোডিং শিখেছিলাম, সেরকম প্রোগ্রামের কোডিং করা। 5 নম্বর ধাপে দেখা যাচ্ছে সেটাকে প্রোগ্রাম বাস্তবায়ন করা। প্রোগ্রাম বাস্তবায়ন করা বলতে বোঝানো হচ্ছে আমরা যে প্রোগ্রামটা রচনা করেছি সেই রচনাকৃত প্রোগ্রামটাকে রান করে চালিয়ে দেখা যে আমরা যেভাবে প্রোগ্রামটা চাচ্ছিলাম ঠিক সেভাবে আমরা ফলাফল পাচ্ছি কিনা। যেমন আমরা চাচ্ছি যে দুইটা সংখ্যার মধ্যে গুণফল বের হবে, সেখানে আমাদের কোনো গুণটুন কিছু করতে হবে না, আমরা সংখ্যা দুইটা দিব আর রেজাল্ট আমরা পেয়ে যাব। কিন্তু আমরা প্রোগ্রাম রান করে দেখলাম যে গুণফল যেটা আসছে সেটা আসলে প্রকৃত গুণফলের সমান না। তাইলে এই যে সমান না এটা আমরা বুঝতে পারতেছি, অথবা যদি সমান আসে তাহলে সেটা সমান বা ঠিক আছে, যদি ঠিক না থাকে তাহলে বুঝতে হবে কোথায় ভুল আছে, সেগুলো খুঁজে বের করতে হবে। আর যদি ঠিক থাকে তাহলে আমাদের পরবর্তী ধাপে যেতে হবে। তাহলে এই যে প্রোগ্রামটা রান করে চালিয়ে দেখা যে সব ঠিকঠাক আছে কিনা সেটাকেই বলা হচ্ছে প্রোগ্রাম বাস্তবায়ন করা। এরপরে হচ্ছে ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন বলতে বোঝানো হচ্ছে প্রোগ্রামটা বাস্তবায়ন করার পর যদি সব ঠিকঠাক থাকে সেটাকে লিখিতভাবে রেখে দেয়া, অর্থাৎ পরবর্তীতে যাতে এটাকে আমরা কাজে লাগাতে পারি সেই জন্য সেটা লিখিত সংরক্ষণটাকেই বলা হচ্ছে ডকুমেন্টেশন। সবশেষ হচ্ছে রক্ষণাবেক্ষণ। রক্ষণাবেক্ষণের মধ্যে যেটা রয়েছে এই প্রোগ্রামটা যাতে নষ্ট হয়ে যেতে না পারে সেই বিষয়ে খেয়াল রাখা। আরেকটা ব্যাপার হচ্ছে এই প্রোগ্রামের সাথে নতুন নতুন কোনো ফিচার যোগ করা যায় কিনা, বৈশিষ্ট্য যোগ করা যায় কিনা সেই বিষয়গুলো রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত। অর্থাৎ আমরা যে কোনো সফটওয়্যার ব্যবহার করি এবং সেটা দেখি যে কয়েকদিন পর পরে আপডেট আসে, এই যে আপডেট চলে আসে, আপডেট চলে আসাটাও মূলত রক্ষণাবেক্ষণেরই একটা অংশ। তাহলে আমরা যদি একটা প্রোগ্রাম রচনা করি সেই প্রোগ্রামটাকে আবার আপডেট করা যায় কিনা সেটাও খেয়াল রাখতে হবে। তাহলে একটা প্রোগ্রাম যদি আমরা রচনা করতে চাই সেই প্রোগ্রামে মোট ধাপ রয়েছে 7টা।
তোমাদের খেয়াল রাখতে হবে যে একটা প্রোগ্রাম উন্নয়নে কয়টি ধাপ রয়েছে? একটা প্রোগ্রাম উন্নয়নের 60টি ধাপ রয়েছে। এই প্রোগ্রাম উন্নয়নের পরে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যালগরিদম। অ্যালগরিদম বলতে বোঝানো হচ্ছে মূলত কোন প্রোগ্রাম রচনার ধারাবাহিক বর্ণনাকে অর্থাৎ কোন প্রোগ্রাম যদি আমরা রচনা করতে চাই তাহলে সেটা কোনটার পরে কোনটা করব সেই ধাপে ধাপে যে বর্ণনা করা হয় সেই বর্ণনাটাকে বলা হচ্ছে অ্যালগরিদম। যেমন একটা প্রোগ্রাম রচনা করতে গেলে আমরা যদি একটা প্রোগ্রাম রচনা করতে চাই যে আমাদের প্রোগ্রামটা হচ্ছে কি 5টি সংখ্যার যোগফল নির্ণয় করা, তাহলে আমরা এইভাবে একটা প্রোগ্রাম রচনা করতে পারি। পাঁচটি সংখ্যার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম। প্রথম আমাদের ধাপ 1। ধাপ 1 এ আমরা কি করব? প্রোগ্রাম শুরু করব। সব সময়ের জন্য ধাপ 1 এ প্রোগ্রাম শুরু। ধাপ 2 এ আমরা কি করব? 5টা সংখ্যার যোগফল যেহেতু, তাহলে আমরা 5টি সংখ্যা নিতে হবে। 5টি সংখ্যা আমরা এখানে নিয়ে নিলাম, চলক নিয়ে নেই কারণ আমরা এটা মান জানি না। a b c d o e নেই। আচ্ছা, 5টি সংখ্যা নেয়ার পর ধাপ 4 এ আমরা ধাপ 3 এ কি করব? আমরা এই সংখ্যা 5টিকে যোগ করব। যোগ করার জন্য যোগফলটাকে আমরা আরেকটা চলকের মধ্যে রাখতে পারি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি sum সমান সমান a plus b plus c plus d plus e নির্ণয় করি। আচ্ছা, আমাদের যেহেতু যোগফল নির্ণয় করা হয়ে গেছে, ধাপ 4 এ গিয়ে আমরা কি করব? এই যোগফলটাকে প্রকাশ করে দেব। সামকে আমরা প্রকাশ করি। এরপরে আমরা পঞ্চম ধাপে যাব, অর্থাৎ আমাদের যা যা কাজ ছিল কাজ হয়ে গেছে, তাহলে কাজ হয়ে যাওয়ার পর আমাদের এখানে কাজ কি? প্রোগ্রাম শেষ করে দেব। প্রোগ্রাম শেষ। তাহলে এই যে ধাপে ধাপে আমরা কাজগুলো করব, যে কোন কাজটার পরে কোন কাজটা করব, এই যে বর্ণনা, এই বর্ণনাটাকেই বলা হচ্ছে অ্যালগরিদম। অর্থাৎ কোন প্রোগ্রাম রচনার ধারাবাহিক বর্ণনাকে অ্যালগরিদম বলে। তাহলে একটা প্রোগ্রাম রচনা করতে গেলে 5টা সংখ্যার যোগফল নিয়ে আমরা একটা প্রোগ্রাম করতে যাচ্ছিলাম, সেই প্রোগ্রামটাকে আমরা শুরু করলাম। শুরু করার পরে 5টা সংখ্যা নিলাম। সংখ্যা যেহেতু আমরা মান জানি না, সেজন্য আমরা 5টা চলক নিব সব সময়। তারপরে যোগফল সমান সমান যেটা বের হয় সেটা করলাম। এরপরে যোগফলটাকে প্রকাশ করে দিলাম, রেজাল্ট বের হয়ে গেছে, তার মানে আমাদের প্রোগ্রাম শেষ। তাহলে আমাদের প্রোগ্রামটা শেষ করতে হবে। এরপরে আমরা আরেকটা অ্যালগরিদম যদি দেখি, তিনটি সংখ্যার গড় নির্ণয়ের অ্যালগরিদম। এটা যদি আমরা করতে চাই, ধাপ 1 এ আমরা কি লিখতে পারি? প্রোগ্রাম শুরু। ধাপ 2 তে আমরা কি করব? তিনটি সংখ্যা a b আরেকটা নিলাম c, তিনটা সংখ্যা abc নেই। ধাপ 3 এ গিয়ে আমরা কি করব? সংখ্যা 3টাকে আগে আমাদের যোগ করতে হবে, a plus b plus c।
নির্ণয় করি। আচ্ছা, যোগ করার পরে আমরা যেটা জানি যে কোনো সংখ্যার গড় নির্ণয় করতে গেলে সেই যোগফলকে সংখ্যা দ্বারা ভাগ করতে হয়। তাহলে এখানে আমরা কি করব, সাম, আচ্ছা এভিজি এভারেজ সমান সমান সাম ডিভাইডেড 3 নির্ণয় করি, অর্থাৎ যোগফলটাকে 3 দ্বারা ভাগ করি। তাহলে এখানে আমরা এভারেজ পেয়ে যাব। এভারেজ পেয়ে যাওয়ার পরে আমরা কি করব, এভারেজ যেটা রয়েছে সেটাকে প্রকাশ করব। এভারেজকে প্রকাশ করি। এরপরে যেহেতু আমাদের সব কাজ শেষ হয়ে গেছে, এখন ষষ্ঠ ধাপে আমাদের কাজ কি, প্রোগ্রাম শেষ। আচ্ছা, এই যে ধাপে ধাপে বর্ণনা করলাম আমরা একটা প্রোগ্রাম করার, এইটাকেই বলা হচ্ছে অ্যালগরিদম। কোন প্রোগ্রাম রচনার যে ধারাবাহিক বর্ণনা, সেই বর্ণনাটাকেই বলা হচ্ছে অ্যালগরিদম। এবার আসি আমরা অ্যালগরিদমের পরে ফ্লো চার্ট। ফ্লো চার্ট জিনিসটা কি আসলে? ফ্লোচার্ট হচ্ছে এই যে ধারাবাহিক বর্ণনা, আমরা এই বর্ণনাটাকে না দিয়ে যদি আমরা একটা চিত্রের মাধ্যমে প্রকাশ করি সেটাকে বলা হচ্ছে ফ্লোচার্ট। অর্থাৎ প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহকে চিত্রের মাধ্যমে প্রকাশ করাকে ফ্লোচার্ট বলে। প্রোগ্রাম ধাপসমূহকে চিত্রের মাধ্যমে করাকে ফ্লোচার্ট বলে। আচ্ছা, এখন এই ফ্লোচার্টকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট আর একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। সিস্টেম ফ্লোচার্ট মানে হচ্ছে যে প্রোগ্রামের মধ্যে আরো অনেকগুলো প্রোগ্রাম থাকে, অর্থাৎ একটা সিস্টেমের মধ্যে যদি আরো কতগুলো প্রোগ্রাম থাকে সেটাকে বলা হচ্ছে সিস্টেম প্রোগ্রাম। আর আরেকটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট, অর্থাৎ যেটা নির্দিষ্ট কাজের জন্য একটা নির্দিষ্ট কাজের জন্য যে প্রোগ্রামটা রচনা করা হচ্ছে তাকে বলা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। তাহলে সিস্টেম ফ্লোচার্ট মানে হচ্ছে একটা সিস্টেম ফ্লোচার্টের মধ্যে অনেকগুলো প্রোগ্রাম ফ্লোচার্ট থেকে থাকে, আর প্রোগ্রাম ফ্লোচার্ট মানে একটার মধ্যে একটাই। ফ্লোচার্ট প্রকাশ করার জন্য কতগুলো চিহ্ন রয়েছে, আমরা সেই চিহ্নগুলো চিনে নিতে হবে। যেমন আমরা যদি দেখি যে চিহ্নগুলো যদি আমরা করতে চাই, তাহলে আমরা আগে একটু টাইপ টুল নেই। এটাই পাশে থাকো, আমরা আচ্ছা, প্রথমে একটা চিহ্ন আমরা দেখি। এই যে একটা চিহ্ন, এই চিহ্নটা মূলত হচ্ছে প্রোগ্রাম শুরু বা শেষ করার জন্য এই চিহ্নটা দেয়া হয়। ছোট ছোট করে আঁকতে পারি। এই চিহ্নটা হচ্ছে প্রোগ্রাম শুরু অথবা শেষ। এরপরে যে কোনো মান যদি আমরা ইনপুট করতে চাই বা মান গ্রহণ করতে চাই, তাহলে যে চিত্রটা নিতে হবে সেটা হচ্ছে অনেকটা সামান্তরিকের চিত্র। তোমরা সামান্তরিক জানো যে আয়তক্ষেত্রের মাথা ধইরা যদি ধাক্কা দিয়ে একদিকে বাঁকাই দাও, এটাকে বলা হচ্ছে সামান্তরিক। এটা ছোটবেলায় এইভাবে শিখেছিলাম যে আয়তক্ষেত্রের মাথাটাকে যদি ধাক্কাই একদিকে বাঁকা করে দাও তাহলে সেটাকে বলা হবে সামান্তরিক। তাহলে এটা হচ্ছে ইনপুট অথবা আউটপুটের জন্য, ইনপুট অথবা আউটপুট চিহ্ন। এরপরে যেটা রয়েছে প্রসেসিং, আমাদের সবগুলা লাগবে না, আমরা যতগুলা লাগবে, আমরা যেহেতু সিস্টেম ফ্লোচার্ট তৈরি করব না, শুধু প্রোগ্রাম করব,
এই জন্য আমাদের শুধু ওইগুলা দেখলেই হবে। এরপরে যেটা রয়েছে প্রক্রিয়াকরণ, অর্থাৎ আমাদের যত প্রসেসিং রয়েছে সব কিছুর জন্য আমাদের এই চিহ্নটা ব্যবহার করতে হবে। প্রক্রিয়াকরণ চিহ্ন, যদি একাধিক প্রসেসিং থাকে একাধিক এই চিহ্ন ব্যবহার করতে হবে। প্রক্রিয়াকরণের পরে আছে আমাদের ইয়েস নো সাইন, অর্থাৎ হ্যাঁ অথবা না সিদ্ধান্ত যদি আমাদের কখনো নিতে হয় সেই ক্ষেত্রে আমাদের এই সাইনটা ব্যবহার করতে হবে। অর্থাৎ যেটাকে দেখলে মনে হবে অনেকটা রম্বস সাইনের মতো, তোমরা গণিতে যে করেছো রম্বস সাইন, সেই রম্বস সাইনটাকে বলা হচ্ছে হ্যাঁ অথবা না সিদ্ধান্ত। হ্যাঁ না সিদ্ধান্তের জন্য এই সাইনটা ব্যবহার করতে হবে। এরপরে আসি আমরা কানেক্টর সাইন। কানেক্টর সাইন হচ্ছে যদি গোলাকার একটা চিহ্ন নেই সেটাকে বলা হচ্ছে কানেক্টর সাইন। অর্থাৎ আমরা যদি কোনো একটা জায়গায় এসে একাধিক জিনিসকে একত্রে সংযোগ করতে হয়, সংযোগ অথবা কানেক্টর, কানেক্টর সাইন। এরপরে ছোট করে দিলাম, কানেক্টর সাইনের পরে আমাদের তীর চিহ্নের ব্যাপার রয়েছে কতগুলা। আচ্ছা আমি এখানে কতগুলো দাগ দিয়ে নিই আগে। অ্যারো সাইন গুলা তোমরা চেনো, এই অ্যারো সাইন গুলা যে দেওয়া হবে, অ্যারো সাইন এখনো হয় না, অ্যারো বানাইতে হবে। অ্যারো বানিয়ে নিয়ে এটাকে এটাকে বলা হচ্ছে প্রবাহ দিক, অর্থাৎ কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা বোঝানোর জন্য এই সাইনগুলো ব্যবহার করা হয়। প্রবাহ দিক, দিক প্রবাহ বা প্রবাহ দিক বোঝানোর জন্য এই সাইনগুলা। আমরা সাধারণত যে প্রোগ্রামগুলো রচনা করব তার জন্য আমাদের এই কটা সাইন মনে রাখলেই হবে। এই চিহ্নগুলো কি ব্যবহার হয়, শুরু অথবা শেষ, যেটা পুরো গোলাকার না, এটা একটু চ্যাপ্টা টাইপের গোলাকার। আচ্ছা এরপরে ইনপুট আউটপুটের জন্য যেটা, সেটা হচ্ছে সামান্তরিক চিহ্ন। তারপরে হচ্ছে আয়তকার চিহ্ন যেটা, সেটা হচ্ছে প্রক্রিয়াকরণের জন্য। তারপরে হচ্ছে আমাদের যে রম্বস সাইন যেটা রয়েছে সেটা হচ্ছে ইয়েস নো ডিসিশন করার জন্য। এরপরে বৃত্তাকার যে সাইনটা রয়েছে এটা আকারে একটু ছোট হয়, এটা হচ্ছে সংযোগ বা কানেক্ট করার জন্য। আর সর্বশেষ যে অ্যারো সাইন গুলো রয়েছে সেই অ্যারো সাইন গুলো হচ্ছে দিক প্রবাহ বোঝানোর জন্য। তাহলে এই যে প্রোগ্রামের যে চিত্রগুলো রয়েছে, এই চিত্রের মাধ্যমে যদি আমরা প্রোগ্রাম রচনা করতে চাই, মানে প্রোগ্রামের ধাপগুলো দেখাই, সেটাকেই বলা হচ্ছে ফ্লোচার্ট। তাহলে আমরা এভাবে বলতে পারি কোনো প্রোগ্রাম উন্নয়নের ধাপসমূহকে চিত্রের মাধ্যমে প্রকাশ করাকে ফ্লোচার্ট বলে। এখন আমরা একটা ফ্লোচার্ট করে দেখবো যে একটা ফ্লোচার্ট কিভাবে করে। আমি সাইনগুলো পাশে রেখে দেই যাতে এখান থেকে নিয়ে আমার করতে সুবিধা হয়। তাইলে আমরা চাচ্ছি তিনটা সংখ্যার যোগফল নির্ণয়ের একটা প্রোগ্রাম রচনা করব। তিনটা সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট। আচ্ছা যে কোনো বিষয়ের ফ্লোচার্ট রচনা করতে গেলে আমি আগেই বলেছিলাম তোমাকে কাজটা শুরু করতে হবে, কাজ শুরু না করে কিছুই করা যাবে না। তাহলে তিনটা সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট করতে গেলে সর্বপ্রথম আমরা কি করব, প্রোগ্রামটাকে শুরু করব।
শুরু, অথবা ইংরেজিতে লিখতে পারো স্টার্ট, তোমরা যেভাবে লেখো কোনো সমস্যা নাই। শুরু করার পরে সেকেন্ড ধাপে আমরা যাব, একটা অ্যারো চিহ্ন দিয়ে নাই, অর্থাৎ এই শুরু করার পরে আমাদের কাজ হচ্ছে দ্বিতীয় ধাপে চলে যাওয়া। তো দ্বিতীয় ধাপে যাওয়ার জন্য আমরা একটা কি চিহ্ন নিব? সামান্তরিক চিহ্ন নিব। আচ্ছা, এখন এই সামান্তরিক চিহ্নের মধ্যে আমাদের কি করতে হবে? ইনপুট করতে হবে। কি ইনপুট করতে হবে? ইনপুট তিনটা সংখ্যা যেহেতু আমরা বলছি এ, আচ্ছা এখানে তো আবার আমাদের সাইন চেঞ্জ করে নিতে হবে, এ বি সি, এবিসি আমরা ইনপুট করলাম। এবিসি ইনপুট করার পর আমাদের কাজ হচ্ছে প্রক্রিয়াকরণের কাজ। অর্থাৎ আমাদের এখন যোগ করতে হবে। তাহলে আমরা প্রক্রিয়াকরণ সাইনটাকে নেই, একটু বড় করে দিলাম। আচ্ছা, এখানে আমরা সাম সমান সমান এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ যোগফল সমান সমান এ প্লাস বি প্লাস সি, আমরা এটা লিখে নিলাম। আচ্ছা, এইটা লিখে নেওয়ার পর এরপর আমাদের প্রক্রিয়াকরণ হয়ে গেছে। এখন আমরা আউটপুট দেখাবো। আউটপুট দেখাইতে গেলে আমরা এই জিনিসটা কি নেই, আবার প্রিন্ট সাম, অর্থাৎ সামকে আমরা প্রকাশ করি। আচ্ছা, সবগুলোরই আমরা ইংলিশে লিখি, শুধু একটা বাংলা লিখতে লাগবে। ইনপুট এবিসি, ইংরেজিতে লিখতে সহজ। স্টার্ট, তুমি বাংলা লিখতে পারো, সমস্যা নেই। সামকে আমরা প্রিন্ট করব। সামকে প্রিন্ট করার পরে আমাদের কাজ মোটামুটি হয়ে গেছে। আমাদের কাজ যেহেতু মোটামুটি হয়ে গেছে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে কি এটাকে শেষ করে দেয়া। প্রোগ্রামকে যদি আমরা শেষ করতে চাই, তাহলে আমাদের এই শেষ করার জন্য চিহ্নটা নিয়ে আসতে হবে। আচ্ছা, শেষ করার চিহ্ন, শুরু করার চিহ্ন একরকম, আমরা এটাকে নিতে পারি হিন্দি। এই যে তাহলে আমরা পেয়ে গেলাম তিনটা সংখ্যার যোগফল নির্ণয়ের ফ্লোচার্ট। অর্থাৎ একটা চিত্রের মাধ্যমে আমরা বলছি যে এখানে কি কি কাজ করবে। এখানে আমরা বর্ণনা করে নেই, বাংলা ভাষা বা ইংরেজি ভাষা কোনো ভাষায় এখানে বর্ণনা করা হয় নাই। তাহলে এই যে বর্ণনা করা হয় নাই, এটাকে বলা হচ্ছে চিত্রের মাধ্যমে দেখাচ্ছে, এটাকে বলছে ফ্লোচার্ট। আর যদি বর্ণনা করা হইতো তাহলে সেটা হইতো অ্যালগরিদম। তোমার পরীক্ষা হচ্ছে সৃজনশীলে একটাতে বলে অ্যালগরিদম, আরেকটাতে বলে ফ্লোচার্ট, অথবা একটা অ্যালগরিদম অথবা ফ্লোচার্ট, আরেকটা যে বলে হচ্ছে সি প্রোগ্রাম। আমরা সি প্রোগ্রাম এখনো শিখতেছি না, সি প্রোগ্রাম আমরা পরে শিখবো। আপাতত আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্টের বিষয়টাকে আরো বেশি ক্লিয়ার করে নিতে চাচ্ছি। আচ্ছা, এরপরে যদি আমরা একটা প্রোগ্রাম রচনা করতে চাই, ধরো একটা ত্রিভুজের চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই। চতুর্ভুজ বলতে আয়তক্ষেত্রের। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট, এটা যদি আমরা করতে চাই তাহলে আমরা প্রোগ্রাম ইনপুট করলাম, এটাতে সমস্যা নাই। এরপরে হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ লাগে। তাহলে আমরা প্রোগ্রাম স্টার্ট করলাম এবং দৈর্ঘ্য প্রস্থ নিয়ে নিতে হবে। দৈর্ঘ্য হিসেবে আমি নিলাম এল এবং প্রস্থ হিসেবে নিলাম ডব্লিউ, অর্থাৎ লেন্থ এবং ওয়াইড, দৈর্ঘ্য এবং প্রস্থ। তুমি চাইলে এবিসিও নিতে পারো। এরপর আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফলকে সাধারণত এরিয়া বলে, তাহলে আমি এরিয়া পুরোটাই লিখে দিলাম, শুধু এ লিখলেও হতো। আচ্ছা, তারপরে এই ক্ষেত্রফলটা হবে কি আমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ।
এখন ল্যাপটপে গুণ চিহ্ন বলতে এটা বোঝানো হয়, কম্পিউটারে স্টার মানে গুণ বোঝায়, আমি এই জন্য স্টার দিয়ে দিলাম। খাতায় লেখার সময় তোমরা গুণ চিহ্ন দিয়ে দিবে। এখন আমাদের এরিয়ার মানটা যখন বের হয়ে গেছে, তাহলে আমরা এরিয়ার মানটা এখানে প্রকাশ করে দিব। এরপরে প্রোগ্রাম শেষ। তাহলে আমাদের হয়ে গেল একটা আয়তকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট। এরপরে এটা যদি আয়তকার ক্ষেত্র না বইলা ত্রিভুজের বলতো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে আমরা কিভাবে করতাম? ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ফ্লোচার্ট, সেই ক্ষেত্রে আমরা এভাবেই করতাম। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ফ্লোচার্ট তৈরি করতে গেলে আমাদের কি করতে হবে? প্রোগ্রাম স্টার্ট করতে হবে, ইনপুট নিতে হবে। এখন ত্রিভুজের ক্ষেত্রফলে আমরা জানি কি কি লাগে, ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি হিসেবে আমরা নিলাম বি মানে বেজ, আর উচ্চতা হিসেবে নিলাম এইচ মানে হাইট। এরিয়া মানে ক্ষেত্রফল সমান সমান হাফ মানে 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই সূত্র দেওয়ার পর এখন প্রিন্ট এরিয়াকে প্রিন্ট করে দিলাম, এরপরে প্রোগ্রাম শেষ। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করতে চাই, তাহলে আমাদের সেটার ফ্লোচার্টটা হবে এরকম। তাহলে চিত্রের মাধ্যমে আমরা যদি কোনো প্রোগ্রাম উন্নয়নের ধাপকে বর্ণনা করি, সেটাকে বলা হচ্ছে ফ্লোচার্ট। আর যদি আমরা ধারাবাহিকভাবে বাংলায় বর্ণনা করি, বাংলা বা ইংরেজি যাই বলি, আমরা যদি সেটাকে বর্ণনা করি, তাহলে সেটাকে বলা হচ্ছে অ্যালগরিদম। অ্যালগরিদম এবং ফ্লোচার্টের পার্থক্যটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আজকের ক্লাসে বেসিক অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আলোচনা করেছি। এটার আরো অনেক বিষয় রয়েছে, অ্যালগরিদম এবং ফ্লোচার্টে আরো অনেক প্র্যাকটিস রয়েছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে করব। তো পরবর্তী ক্লাসে অবশ্যই তোমরা যুক্ত হবে, যেগুলো তোমাদের জন্য খুবই প্রয়োজনীয়, খুবই প্রয়োজনীয়, এবং তোমরা অনেক উপকৃত হবে। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করব। শেষ করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে এই ব্যাকআপ ভিডিওগুলো ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়, তোমরা একটু সেটাকে আরো বেশি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবে এবং নিজেও লাইক, কমেন্ট বা সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবা। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।